দিস ইজ মাই এরিয়া এবং আমি এখানকার রাজা। রাহুল যেন এভাবেই আরসিবি ম্যানেজমেন্টকে ধমকালেন, কিন্তু কেন? দীর্ঘ 17 বছরের আইপিএল ক্রিকেট ইতিহাসে কখনোই রাহুলকে কেউ দেখেনি এভাবে রাগান্বিত হতে, বা কখনোই দেখা যায়নি রাহুল কখনো এরকম অ্যাগ্রেসিভ মুডে থাকছে। হঠাৎ রাহুলের হয়েছেটা কি? আরসিবির বিপক্ষে দিল্লির হয়ে রাহুল একা হাতে ম্যাচটা জিতাইছে। 56 রানে যখন 4টা উইকেট দিল্লির পড়ে যায়, তখন সবাই ভাবছিল এই ম্যাচটা কোনোভাবেই এই দিল্লি ক্যাপিটালস জিততে পারবে না, কোনো চান্সই নাই। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল 53 বলে 93 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে এই ম্যাচটা জিতাইছে। এখন জিতাইছে ভালো কথা, জেতানোর পর এত তার অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে রাহুল, সে যখন লখনৌ থেকে বাদ পড়ে বা লখনৌ থেকে সে চলে আসে, সেই সময় ইন্ডিয়ান ক্রিকেটে অনেক আলোচনা হয়েছে সে কোন দলে খেলবে বা রাহুল কোন দলে খেলতে চায়। যেহেতু তার উত্থানটা আরসিবি থেকে হয়েছে, সেহেতু রাহুল চাচ্ছিল সে আরসিবিতে খেলবে। ইভেন আরসিবি টিম ম্যানেজমেন্টের সাথে এই রাহুল যোগাযোগও করছে, কিন্তু রাহুলকে নিলাম থেকে তারা কিনেনি, কারণ সেই সময় এই রাহুলের ফর্ম একটু খারাপ ছিল। এই হয়েছে অবস্থা। তো এই আইপিএল এ এসে যখন আপনার দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে নিল, এর এরপরে এই যে আরসিবির বিপক্ষেই এই যে 53 বলে 93 রানের একটা ইনিংস খেললো, খেলে একা হাতে ম্যাচটা জিতাইলো। জেতানোর পরে সে মাঠের মধ্যে গোল একটা করে সেখানে ব্যাট গেড়ে দিল এবং এই আরসিবির ম্যানেজমেন্টকে বুঝালো যে তোমরা চাইলেই আমাকে কিনতে পারতা, কিন্তু তোমরা কিনোনি। দেখো আমি কি জিনিস। এবং আরসিবির টিম ম্যানেজমেন্ট তার কাছে মাথা নোয়াতে মানে বাধ্য। এইরকম একটা ইনিংস এই রাহুল খেলছে ভাই। এখন এই রাহুলের ক্যারিয়ারের শুরুটা যেরকম ছিল, সেই রকম মুডেই কিন্তু রাহুলকে এখন দেখা যাচ্ছে। চেন্নাইয়ের বিপক্ষেও সে আহ, আহ, মনে হয় 70 রানের একটা ইনিংস সে খেলছে। এখন এই যে রাহুল আবার পুনরায় আগের রূপে ফিরে আসতেছে, এর পেছনের প্রধান কারিগর কে? এর পেছনের প্রধান কারিগর আমার কাছে মনে হয় গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ইন্ডিয়া দলে আসার পর থেকেই টানা রাহুলকে সুযোগ দিয়ে যাচ্ছে, সেটা ঋষভ পান্টকে বাদ দিয়ে, ঋষভ পান্টকে সাইড বেঞ্চে বসিয়ে এই রাহুলকে টানতেছে গৌতম গম্ভীর। কারণ এই যে আপনার লখনৌয়ের যখন কোচ আপনার এই গৌতম গম্ভীর ছিল, সেই সময় লখনৌর ক্যাপ্টেন্সি করছে রাহুল। সেই সেই থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, যার কারণে এই যে গৌতম গম্ভীর ইন্ডিয়া দলের কোচ হওয়ার পর এই রাহুলকে তার দলে ডাকছে এবং তাকে এত সুযোগ দিচ্ছে। এবং সুযোগ দেওয়ার পরও প্রথম দিকে খুবই খারাপ করছে, এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে আগে সে একটু ফর্মে ফিরছে এবং মোটামুটি ভালো খেলছে। তার আগে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো এই যে ভালো খেলার একটা ফ্লো তার মধ্যে আসছে, আসার পর থেকে এই যে আইপিএল শুরু, আইপিএল এ কিন্তু সে খুবই ভালো ফর্মে আছে, এবং যার জন্য আরসিবি কে এরকম একটা জিনিস মানে মানে এরকম একটা অ্যাগ্রেশন দেখাইছে। এই হয়েছে অবস্থা। তার ইনিংসের দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে সে প্রথম দিকে 28 বলে 29 রান করছে এবং পরের আপনার 25 বলে সে বাকি রান করছে, মানে 28 বলে 29 রান, 53 বলে 93 রান। কিভাবে সে ইনিংসটাকে এক্সিলারেট করছে, যেখান থেকে সবাই ভাবছিল দিল্লি ম্যাচই জিতবে না, সেখান থেকে 2 ওভার বাকি থাকতে এই রাহুল দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতাইছে। সো তার মানে অ্যাগ্রেশন এটা ভিতর থেকে আসবেই, এইটাই স্বাভাবিক। এই হয়েছে অবস্থা। এখন এই রাহুল, এই রাহুল কি ইন্ডিয়ার সামনে যে টি-20 বিশ্বকাপ আছে, 26 বিশ্বকাপ, এই বিশ্বকাপে চান্স পাবে? আপনাদের কাছে কি মনে হয়, তার কি আসলে চান্স পাওয়া উচিত কিনা সেটা কমেন্ট বক্সে জানান। এখন এই যে আরসিবি এই টুর্নামেন্টের অন্যতম সেরা একটা দল, এবং আমার কাছে এইটা আগের ভিডিওতে বলছি যে এই আরসিবি ইতিহাসের সেরা আইপিএল দল এবারে বানাইছে। তাদের ইতিহাসের সবচেয়ে সেরা দলটাই এইবার বানাইছে। এইবারও যদি তারা এই এই শিরোপা জিততে না পারে, আইপিএল শিরোপা জিততে না পারে, তাইলে হয়তোবা তাদের কপালে শিরোপা নাই।
এটা বলছিলাম। সেই আরসিবি এবার দুর্দান্ত খেলতেছে। দিল্লির বিপক্ষে ম্যাচটাতে তারা একদমই ব্যাটিং এ সুবিধা করতে পারেনি, শুধুমাত্র এক ভিপরাজ নিগাম এবং কুলদীপ যাদবের একদম চাপানো বোলিং এর কারণে, এই দুইজনের বোলিং এর কারণে। এই দুইজন ছাড়া কিন্তু তেমন কেউ ভালো বোলিং দিল্লির হয়ে করতে পারেনি। মিচেল স্টার্ক 4 ওভারে 35 রান খাইছে, ক্যাপ্টেন আকসার প্যাটেল 4 ওভারে 52 রান খাইছে। এ হয়েছে অবস্থা। তো এই দুইজনের চাপানো বোলিং এই দুইজন মনে করেন কুলদীপ যাদব 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট, মুকেশ কুমার আপনার 3 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট, ভিপরাজ নিগাম হচ্ছে 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। তো এদের এই চাপানো বোলিং এর কারণেই আরসিবি 163 রান মাত্র করতে পারছে। এখানে ফিলিপ সল্ট 17 বলে 37 এবং রজত পাটিদার 23 বলে 25 এবং এই যে লাস্টের দিকে টিম ডেভিডের 20 বলে 37, এই তিনজনের মোটামুটি এই তিনটা ইনিংসের কারণে 163 পর্যন্ত করতে পারছে। তো এই যে 164 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে 164 রানের ব্যাটিং এ 164 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে শুরুতেই আপনার ফ্যাফ ডু প্লেসিস কিন্তু ভালো করতে পারেনি, ভালো করবেও না ভাই। সামনেবার হয়তো বা সে আপনার আইপিএল এ চান্সই পাবে না। হ্যাঁ, ফ্যাফ ডু প্লেসিস 7 বলে 2, জ্যাক ফ্রেশার, ম্যাকগার্ক সেই প্রথম আইপিএল এ যে চমকটা সে দিল, তারপরে অস্ট্রেলিয়ান দলে চান্স পাইলো, কিন্তু কোনো জায়গায় কোনোভাবেই সে কোনো ফর্ম দেখাইতে পারেনি। ওই যে প্রথমবার আইপিএল এ মানে গত বছর আইপিএল এ কেমনে জানি কতগুলো ইনিংস খুবই ভালো খেলছিল। তারপরে অভিষেক পুরেল 7 বলে 7, কেএল রাহুল যেটা বললাম 53 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস খেলছে, 6টা ছক্কার পাশাপাশি সে 7টা চার মারছে। তারপর ক্রিস্টিয়ান স্টাফস 23 বলে 38 রান করছে, এই দুইজন মিলে 56 রানে 4 উইকেট, সেখান থেকে 17 ওভার 5 বলে 169 রানে 4 উইকেট। এই হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুল মানে জেনুইন একজন ম্যাচ উইনার হিসেবে 2025 আইপিএল এ খেলতেছে। চেন্নাইয়ের বিপক্ষেও সে আমার মনে পড়তেছে না 69 কি 70 এরকম রানের একটা ইনিংস খেলছে। এই হচ্ছে কেএল রাহুলের আসলে অ্যাগ্রেশন দেখানোর কারণ, আরসিবির বিপক্ষে তার অ্যাগ্রেশন দেখানোর কারণ। সে আরসিবির হয়ে খেলতে চেয়েছিল, যেহেতু তার শুরুটাই হয়েছে আরসিবি থেকে এবং শুরুর দিকে এই কেএল রাহুল যে ফর্মে ছিল এবং যে ক্রিকেটটা খেলছে, সবাই বলছিল নেক্সট সচিন টেন্ডুলকার এই কেএল রাহুলকেই বলছে, বা নেক্সট বিরাট কোহলি এই কেএল রাহুলকেই বলছে। সেই কেএল রাহুল একদম ফর্মহীনতায় ভুগতে 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 দল থেকেও বাদ পড়ে যায়, মানে জাতীয় দল থেকে। তারপরে আইপিএলেও খুবই খারাপ করতে থাকে। সেইখান থেকে এই যে গৌতম গম্ভীর তাকে নতুন একটা জীবন দিল বলতে গেলে। ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করতে গেলে এই গৌতম গম্ভীর কেএল রাহুলকে নতুন একটা জীবন দিল। জাতীয় দল থেকেই তার ফর্ম ফিরিয়ে আনলো। যে জাতীয় দল থেকে ফর্মের কারণে বাদ পড়ছিল, সেই জাতীয় দলে ঢুকেই সে ফর্মে ফিরে আইপিএলে আসলো। এই হচ্ছে কেএল রাহুলের অবস্থা।